হ্যালো এভরিওয়ান, আমার নাম রুনু ইয়াসমিন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আমরা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করি, যেখানে 2007 থেকে 2019 সাল পর্যন্ত প্রত্যেকটি বছরের প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করা হয়। ভূগোলের সব প্রশ্ন আমাদের শেষ হয়ে গেছে, ঠিক তেমনই পলিটিক্যাল সায়েন্সেরও শেষ হয়ে গেছে। তারপরেই আমরা শুরু করেছিলাম বায়োলজির একটি ক্লাস হয়েছে, আজকের ক্লাসটি লাস্ট ক্লাস। তো সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, তাহলেই কিন্তু আমাদের সব পিওয়াইকিউ শেষ হয়ে যাবে। তো তোমরা লিস্টে দেখতেই পাচ্ছ যে কোন বছর মানে আমাদের বায়োলজিতে কয়টা প্রশ্ন এসেছিল। তো তোমরা একবার দেখে নাও, আজকে লাস্ট ক্লাস, যেখানে সব প্রশ্ন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখে নেওয়া যাক প্রথম প্রশ্নে কি বলেছে। দ্য লার্জেস্ট বোন ইন দ্য হিউম্যান বডি ইজ, মানুষের শরীরের সব থেকে বড় হাড় কোনটা? আমরা জানি সেটা হচ্ছে ফিমার হচ্ছে পায়ের মধ্যে যেটা থাকে, সেটা সব থেকে বড় হাড়। আমরা অলরেডি এর আগে সব কিছু আমরা ডিসকাস করেছিলাম, তো এই প্রশ্নটা তোমরা ওখান থেকে নিশ্চয়ই কমনই পেয়েছো। যাই হোক, এই হাড় সম্পর্কে আর বাকি যে ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশনগুলো কিন্তু এখন আলোচনা করব। যেগুলো পড়িয়েছি সেগুলো তো প্রথম ক্লাসেই দেওয়া হয়েছে, ঠিক আছে? সব থেকে বড় হাড়, সব থেকে ছোটো হাড়, শাইনিং বোন, নরম হাড়, এগুলো সব আমরা কিন্তু করেছি। আজকে আমরা পড়ব বাকি যে ইনফরমেশনগুলো রয়েছে, যেমন হাড়। এই যে আমরা হাড় যখন পড়ব, হাড় বোন, সেই বোনটা আমাদের তৈরি হয় কোথায়, মানে বোন থেকে আমাদের কি কি মানে পাওয়া যায়। এই যে বোন, মনে করো এটা হচ্ছে একটা বোন, সেই বোনের মধ্যে কি থাকে, এই জায়গাটাকে বলা হয় ইয়েলো বোন ম্যারো। সেখানেই থাকে হচ্ছে অ্যাডিপোস টিস্যু। অ্যাডিপোস আমি বাংলায় লিখি, অ্যাডিপোস টিস্যু থাকে। সেই অ্যাডিপোস টিস্যু থেকেই মানে সেখানেই ফ্যাট যে রয়েছে, ফ্যাট সঞ্চিত হয়ে থাকে। হ্যাঁ, আর এটা ফ্যাট সঞ্চয়ে সাহায্য করে। তাহলে বোনের একটা কাজ হতে পারে ফ্যাট সঞ্চয় করা। কেন? বোনের মধ্যে ইয়েলো বোন মেরো থাকে, যেখানে অ্যাডিপোস টিস্যু থাকে, যার মূল কাজ হচ্ছে ফ্যাট সঞ্চয় করা। ভীষণ গুরুত্বপূর্ণ, বলবে ফ্যাট সঞ্চয় করা হয় কোন টিস্যুতে, সেটা হচ্ছে অ্যাডিপোস টিস্যুর মধ্যে। এবার বাকি যে জায়গাগুলো রয়েছে, কিছু কিছু পোর থাকে, কিছু কিছুতে রেড যে বোন মেরো কিন্তু অবস্থান করে থাকে। ধরি এগুলো হচ্ছে রেড বোন মেরো। আমি এখানে লিখছি রেড বোন ম্যারো, মানে লাল অস্থি মজ্জা। হ্যাঁ, তো এই লাল অস্থি মজ্জা থেকে পরবর্তীকালে কি তৈরি হয়? ব্লাড তৈরি হয়ে থাকে, রক্ত তৈরি হয়ে থাকে। তাহলে রক্তের ফর্মেশন হয় রেড বোন মেরো থেকে, কিন্তু ইয়েলো বোন মেরো থেকে ফ্যাট হচ্ছে ওখানে সঞ্চিত হয়ে থাকে। তাহলে বোনের আরেকটা কাজ হচ্ছে রক্ত তৈরি করা। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে রক্ত তৈরি হয়ে থাকে তাদের লিভারের মিসোডার্মের মধ্যে। মিসোডার্ম এখান থেকেই কিন্তু তাদের রক্ত তৈরি হয়। আর আমাদের তো অস্থি মজ্জা থেকে রক্ত তৈরি হয়ে থাকে। আমাদের শরীরের ব্লাড ব্যাংক বলা হয়ে থাকে, ব্লাড ব্যাংক বলা হয়ে থাকে, সেটা হচ্ছে প্লিহা বা স্প্লিন। এটাকে কি বলা হয়? ব্লাড ব্যাংক বলা হয়। ব্লাড ব্যাংক বা কবরস্থান, আরবিসির কবরস্থানও বলা হয়ে থাকে এটাকে। আরবিসি এর কবরস্থান বলা হয়। কোনটাকে বলা হয়? প্লিহা বা স্প্লিনটাকে বলা হয় থাকে। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো রয়েছে। এবার এই যে আমাদের বোন, বিভিন্ন বোনগুলো, যেমন এখানে একটা বোন রয়েছে, এখানে একটা বোন রয়েছে, সেই হাড় দুটির মাঝখানে একটা জয়েন্ট রয়েছে। তো এই জয়েন্টগুলো সম্পর্কে অনেক পরীক্ষায় আসে, তো আমি সেটা এখন লিখাচ্ছি যে জয়েন্টসগুলো, আমাদের যে বোনের মধ্যে জয়েন্টসগুলো রয়েছে, সেই জয়েন্টসগুলো সম্পর্কে। যেমন রয়েছে আমাদের বল ও সকেটের সন্ধি, বল এবং সকেটের সন্ধি। এটা কোথায় থাকে? এই যে আমরা হাতগুলো এভাবে করছি, তাহলে এই হাতের সাথে আমার যে এই জায়গাটার যে সন্ধিটা রয়েছে, সেটাকে বলা হয়ে থাকে বল এবং সকেটের সন্ধি। ঠিক তেমনি পাটাকেও কিন্তু তুমি এরকম করে নাচাতে পারবে। তাহলে পায়ের সাথে যে আমাদের প্যালভিক্সের সন্ধিটা রয়েছে, এটাকে বলা হয় বল এবং সকেটের সন্ধি। তাহলে এই যে আমাদের হ্যান্ডের সাথে যে স্ক্যাপুলা, এটা মানে কি? স্ক্যাপুলা, হ্যান্ড প্লাস স্ক্যাপুলা,
স্ক্যাপুলা এর যে সন্ধিটা রয়েছে, বা আমরা লেগ যেটা রয়েছে, লেগসের সাথে প্যালভিক্সের যে সন্ধিটা, সেটাকে আমরা বল এবং সকেট বলবো। ঠিক তেমনি হিঞ্জ সন্ধি। এই যে আমি হাতটা আমি এরকম থেকে এরকম করতে পারছি, এর তো নিচে যেতে পারছে না, তার মানে আমি 180 ডিগ্রি করতে পারছি। ঠিক তেমনি পাটাও কিন্তু 180 ডিগ্রি করা যাবে, এর থেকে বেশি করা যাবে না। এই সন্ধিটাকে বলা হয় হিঞ্জ সন্ধি। এটা হচ্ছে 180 ডিগ্রি করতে পারবে। যেমন তাহলে আমি কি বললাম, এটা হচ্ছে এই জিনিসটাকে বলা হয়। তো এভাবে কিন্তু পরীক্ষায় বলে দিবে 180 ডিগ্রি যে সন্ধিটা, সেটা কিন্তু হিঞ্জ সন্ধি। এবার রয়েছে আমাদের হচ্ছে পিভটের সন্ধি, আর একটা স্যাডেল সন্ধি। পিভট সন্ধি হচ্ছে গলার মধ্যে থাকে, এই যে মাথাটা আছে পুরোটা, আর এই যে গলার মধ্যে এই জায়গাটাতে যে সন্ধিটা রয়েছে, যার জন্য আমি মাথাটা উঁচু নিচু করতে পারছি, ঘোরাতে পারছি, সেটাকে বলা হয়ে থাকে পিভটের সন্ধি। তাহলে সেটা হচ্ছে গলার মধ্যে থাকছে। আর স্যাডেল মানে এই যে আমি পাটা, আঙুলটা রয়েছে, আমাদের থামটা রয়েছে, সেই থামটা আমি ইচ্ছা মতো ঘোরাতে পারছি, তো এটাকে বলা হয় স্যাডেলের সন্ধি। তাহলে এটা হচ্ছে আমাদের কি আঙ্গুলের মধ্যে থাকে। কোন আঙ্গুল? সেটা হচ্ছে থাম্ব আঙ্গুল বা বুড়ো আঙ্গুল যেটা রয়েছে, সেই আঙ্গুলের মধ্যে এই স্যাডেলের সন্ধিটা থাকে। আর গ্লাইডিং একটা থাকে, যেমন আমি হাত দিয়ে এরকম এটাকে কচলাতে পারি বা এরকম করতে পারি, টার্সেলসগুলো, আর হচ্ছে মেটাটার্সেলস, মানে টার্সেলসও না, মেটাটার্সেলস পায়ের ক্ষেত্রে, আর এটা হচ্ছে এটাও করতে পারবো আমরা। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের কি, ওটা হচ্ছে গ্লাইডিং সন্ধি। তাহলে এই সন্ধিগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, ভীষণ গুরুত্বপূর্ণ এই পরীক্ষার জন্য। পরের প্রশ্নে কি বলা হয়েছে, দ্য পার্সেন্টেজ অফ ওয়াটার প্রেজেন্ট ইন হিউম্যান সোয়েট ইজ, আমাদের যে ঘাম, মানুষের ঘামের মধ্যে মানে বিভিন্ন উপাদান তো থাকে, তাহলে আমি এখানে লিখছি এই যে ঘামের মধ্যে কিন্তু বিভিন্ন উপাদান থাকে, তার মধ্যে জল থাকে। তো এখানে ওটাই জিজ্ঞেস করেছে যে কত পার্সেন্ট জল থাকে। আমরা জানি ঘামের মধ্যে কিন্তু 99% জল থাকে। ঠিক যেমনই মূত্রর মধ্যে কিন্তু 95% হচ্ছে জল থাকে। আর বাকি থাকে ইউরিয়া থাকে, ইউরিক অ্যাসিড থাকে, তারপরে হচ্ছে ক্রিয়েটিনিন থাকে, ক্রিয়েটিনিন থাকে 2%, ইউরিক অ্যাসিড থাকে 0.4%, ইউরিয়া থাকে 2.4%। হ্যাঁ, তো এই রকম করে কিন্তু মূত্রের এটা হয়ে থাকে কম্পোনেন্টসগুলো। ঘামের ক্ষেত্রে যেটা 2.6, এটা হ্যাঁ, তাহলে ঘামের ক্ষেত্রে জল থাকে 99%। তাছাড়া বাকি যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে আমাদের ক্লোরিন থাকে, সোডিয়াম, ক্লোরিন, তারপরে হচ্ছে আমাদের যেটা বেশি গুরুত্বপূর্ণ জিঙ্ক থাকে। হ্যাঁ, জিঙ্ক থাকে। তো পরীক্ষায় আসে যে মানুষের শরীরের কোথা থেকে জিঙ্ক নিষ্কৃত হয়, সেটা কিন্তু চোখের যে জল সেটা থেকেও হয়, আবার ঘাম থেকেও কিন্তু হয়ে থাকে, সোয়েট থেকেও আমাদের এটা বার হয়। তাহলে ঘামের মধ্যে কত পার্সেন্ট জল থাকে? 99%। তাহলে মূত্রের মধ্যে কত পার্সেন্ট জল থাকে? 95% কিন্তু জল থাকে। এবার বলেছে নেম দ্য অর্গান অফ ম্যান ইন উইচ ইউরিয়া ইজ সিনথেসাইজড, মানে ইউরিয়া কোথা থেকে সিনথেসাইজড হয় বা সৃষ্টি হয় সেটা আমরা জানি, ইউরিয়া হয় লিভার থেকে। এটা আগের ক্লাসেই আমরা ডিসকাস করেছিলাম। তো এই যে আমাদের মনে করো লিভারের এককটাই হচ্ছে আমাদের নেফ্রন। এই যে লিভার কিডনি, এটার হচ্ছে যে একক, সেটা হচ্ছে আমাদের নেফ্রন। তো এই নেফ্রন যেটা রয়েছে সেটা তো এরকম হয়, এটাকে বলা হয় বাউম্যান ক্যাপসুল। এটাকে আমাদের বলা হয় বাউম্যান ক্যাপসুল। এখানে অ্যাফেক্টরি নার্ভসগুলো থাকবে, আর এখানে ইফেক্টরি নার্ভসগুলো, আর এখানে ছাঁকনির মতন একটা জিনিস থাকে। তো সেই ছাঁকনিটাকে বলা হয় গ্লোমেরুলাস ফিল্টার। আর এই তারপরে হচ্ছে যে বিভিন্ন ডাক্টের মাধ্যমে এখানে পিবি, আমি এটা মুছছি, হ্যাঁ আমি এটা একটু একেই বোঝাচ্ছি। তারপরে এখানে ডিসেন্ডিং থাকবে, লুপ অফ হেনলে থাকবে, অ্যাসেন্ডিং থাকবে, তাহলে পিসিটি এটা থাকবে, আর এটাকে বলা হয় ডিসিটি। তারপরে এইভাবে কিন্তু তারপরে হচ্ছে এক্ষেত্রে মূত্রটা মানে
এখানে চলে যাবে। তাহলে এটার মূল কাজ হচ্ছে, এই গ্লোমেরুলাস ফিল্টারের মূল কাজ হচ্ছে রক্ত থেকে ওই যে খারাপ মানে ভালো পদার্থগুলো তো নিয়ে নিবে আর বাকি ছেঁকে নিয়ে নিবে, তাহলে ছেঁকার কাজ হচ্ছে গ্লোমেরুলাস ফিল্টারের। কিন্তু কখনো কখনো যদি গ্লোমেরুলাস ফিল্টার কাজ না করে তাহলে কিন্তু মূত্রের মধ্যেও কিন্তু রক্তের উপস্থিতি লক্ষ্য করা যায়। তারপরে হচ্ছে আমাদের পিসিটি, যেটা এখানে হচ্ছে মূত্রের মধ্যে এগুলো তো চলে আসবে রক্তের পরে এই মূত্রগুলো, কিন্তু মূত্রের মধ্যেও কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো আমাদের শরীরে দরকার, যেমন গ্লুকোজ, অ্যামোনিয়া, এগুলো কিন্তু এই পিসিটির এই জায়গাটার মধ্যে অ্যাবজর্ব হয়ে থাকে। তারপরে এই জায়গার পর নিচে চলে যাবে, ওকে বলা হয় ডিসেন্ডিং লিম্ব বলা হয়, ডিসেন্ডিং লিম্ব বলা হয়ে থাকে। সেই ডিসেন্ডিং লিম্ব হয়েও কিন্তু এখানে জলের যে শোষণটা হয়ে থাকবে, মানে জল যদি শরীর থেকে বেশি বের হয়ে যায় খুব বেশি, তাহলে তো সেটা ডিহাইড্রেশন হয়ে যাবে, তাই জলটাকে অ্যাবজর্ব করে নেওয়া হয় ডিসেন্ডিং লিম্বের মধ্যেও। আর এই জায়গাটাকে বলা হয় লুপ অফ হ্যান্ডলে। আর লুপ অফ হ্যান্ডলে যার যত বেশি বড়, সে কিন্তু অনেকক্ষণ জল না খেয়ে থাকতে পারবে। যেমন উটের ক্ষেত্রে, উট হচ্ছে মরুভূমিতে যখন যায় তখন তো জল পায় না, ও কিন্তু অনেক দিনের জল একবারেই খেয়ে নেয়। কেন সে এটা করতে পারে? কারণ উটের মধ্যে লুপ অফ হ্যান্ডলে সব থেকে বড়। এটা কিন্তু পরীক্ষায় এসেছিল একবার। এটা ডিসেন্ডিং হয়ে গেল, এটাকে বলা হয় লুপ অফ হ্যান্ডলে, বা হ্যান্ডলির লুপ বলা হয়। আর এইটাকে বলা হয় অ্যাসেন্ডিং লিম্ব বলা হয়, অ্যাসেন্ডিং লিম্ব বলা হয়ে থাকে। এরপরে সেটা ডিসিটিতে যাবে এবং সেটা তারপরে হচ্ছে ওখানে স্টোর হয়ে, আর যেটা বলছি, যেটা মেলের ক্ষেত্রে 800 ml এবং ফিমেলের ক্ষেত্রে 500 ml হলেই কিন্তু প্রেশার অনুভূত হয়ে থাকে মূত্রত্যাগের জন্য। আর এই মূত্রের মধ্যে জলের কতটা অ্যামাউন্ট আমাদের বের হবে সেটা নির্ধারণ করে থাকে এডিএইচ হরমোন, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এটার যদি অভাব হয় তাহলে ডায়াবেটিস ইনসিপিটাস বা বহুমূত্র রোগ হয়ে থাকে। বা অনেক সময় মদ্যপানের জন্য কিন্তু এটা ঠিকমতো কাজ করে না, জন্য তারা বহুবার মূত্রত্যাগ করে থাকে। এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে, নেম দ্য অর্গান অফ ম্যান ইন হুইচ ইউরিয়া ইজ সিনথেসাইজড। মানে এখানে বলেছে, এটা আমি তো বললাম এটা পার্সেন্টেজ অফ প্রেজেন্ট ইন সোয়েটস। তাহলে পরের প্রশ্নে যেটা রয়েছে, নেম অফ দ্য অর্গান অফ ম্যান ইন হুইচ ইউরিয়া ইজ সিনথেসাইজ, যেটা ছিল, তাহলে ইউরিয়া কোথায় সিনথেসাইজ হয়? সেই ইউরিয়ার সিনথেসাইজটা হয়ে থাকে আমাদের লিভারের মধ্যে। তাহলে এই যে এখানে বলেছে ইউরিয়া এর গঠন বা সৃষ্টি হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের লিভারের মধ্যে। কিন্তু ইউরিয়া থেকে মূত্র বা ইউরিন তৈরি হয়ে থাকে যদি বলে, তাহলে সেটা হয়ে যাবে কিডনি। ঠিক আছে, কিডনি হয়ে যাবে। তাহলে ইউরিয়া উৎপন্ন হয় লিভারে, সেই লিভার থেকে আবার ইউরিয়া থেকে ইউরিন উৎপন্ন হয় কিডনি এর দ্বারা ফিল্ট্রেশনের মাধ্যমে। অ্যানিমিয়া ইজ কজড ইন হিউম্যান ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোইং এলিমেন্টস ইন ফুড। মানে আমাদের খাদ্যের মধ্যে কোন মৌলটির অভাবের জন্য অ্যানিমিয়া রোগ হয়ে থাকে। অ্যানিমিয়া মানে রক্তাল্পতা, যেটা হয় আয়োডিনের অভাবে। তাহলে উত্তর হয়ে যাবে এক্ষেত্রে আয়োডিন না, আয়রনের অভাবে। হ্যাঁ, আয়রনের অভাবে আমাদের কি হয়? অ্যানিমিয়া রোগ হয়ে থাকে। অ্যানিমিয়া বা রক্তাল্পতা, অ্যানিমিয়া বা রক্তাল্পতা বলা হয়, রক্তাল্পতা। এটা কিসের জন্য হয়ে থাকে? এটা হচ্ছে আমাদের আয়রনের অভাবে হয়ে থাকে। আয়রনের অভাবে কিন্তু এটা অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়ে থাকে। তাছাড়াও দুটি ভিটামিন কিন্তু এর জন্য দায়ী রয়েছে, ভিটামিন B6, ভিটামিন B9 এর অভাবে অ্যানিমিয়া হয়ে থাকে। ভিটামিন B6 এর অভাবে কি হয়ে থাকে? সেটা হচ্ছে মাইল্ড অ্যানিমিয়া হয়ে থাকে, মানে হালকা। আর B9 এর অভাবে হয়ে যাবে আমাদের কি? সেটা হচ্ছে অনেক গম্ভীর বা সিভিয়ার অ্যানিমিয়া হয়ে থাকে ভিটামিন B9 এর অভাবে। এক্সটার্নাল ফার্টিলাইজেশন টেক্স প্লেস ইন হুইচ অফ দ্য ফলোইং অ্যানিম্যাল। কোন প্রাণীটির মধ্যে বহির্নিষেক হয়ে থাকে? আমরা জানি ব্যাঙ হচ্ছে একটা প্রাণী যেটার মধ্যে বহির্নিষেক সম্পন্ন হয়ে থাকে।
পরের প্রশ্ন যেটা রয়েছে 2007 সালে এগুলো এসেছিল যে স্কারভি রোগ প্রতিহত হয় কোন ভিটামিনের দ্বারা? ভিটামিন সি এর জন্য হয় স্কারভি রোগটা। হ্যাঁ, তাহলে আমি ভিটামিন যেটা ভিটামিন তো আমাদের কয়টা থাকে? A B C D A B C D E থাকে। হ্যাঁ, তার মধ্যে B এবং C ভিটামিনটা হচ্ছে জলের মধ্যে দ্রবীভূত হয়ে থাকে, দ্রবীভূত। আর বাকি যেটা রয়ে থাকে A D E আর একটা ভিটামিন K থাকে। হ্যাঁ, তাহলে এই K, এই 4টি ভিটামিন তেলের মধ্যে দ্রবীভূত হয়, জলের মধ্যে দ্রবীভূত হয় না। সেই জন্য ভিটামিন সি কিন্তু বেশিবার সেদ্ধ হলে বা তাপের জন্য নষ্ট হয়ে যায় ভিটামিন বি এবং ভিটামিন সি। তাহলে এই যে আমাদের ভিটামিন ABCD আমরা নাম দিয়েছি সেগুলোর কিন্তু আবার সায়েন্টিফিক নেম রয়েছে, সেগুলো দিয়ে প্রশ্ন হয়ে থাকে। যেমন এটার জন্য একটা ট্রিক রয়েছে, সেটা হচ্ছে রথ পার এক ট্রফি। র মানে রেটিনল, রেটিনল। থ মানে হচ্ছে থাইমিন, থাইমিন। পারটা কিন্তু নয়, এটা কেটে দিতে হবে। আর এ মানে হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড। আর এ থেকে ক থেকে চলে যাবে ক্যালসিফেরল, ক্যালসিফেরল। ট থেকে টেকোফেরল, টেকোফেরল। আর ফ থেকে ফিলোকিউনন, ফিলোকিউনন। তাহলে এই থেকে কিন্তু আমরা নামটা মনে রাখতে পারি, রথ পার এক ট্রফি। পারটা আমাদের কেটে যাবে, রথ এক ট্রফি। হ্যাঁ, তাহলে র থেকে হয়ে গেল রেটিনল, থ থেকে হয়ে গেল থাইমিন, এ থেকে হয়ে গেল অ্যাসকর্বিক অ্যাসিড, ক থেকে হয়ে গেল ক্যালসিফেরল, ট থেকে টেকোফেরল, ফি থেকে ফিলোকিউনন। তাহলে এইটা প্রথমে আছে, তার মানে এটা ভিটামিন এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা হচ্ছে কে। তাহলে তুমি এমনিও মনে রাখতে পারো, ভিটামিন এ এর রাসায়নিক নাম রেটিনল, ভিটামিন বি এর রাসায়নিক নাম থাইমিন, ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল, ভিটামিন ই এর রাসায়নিক নাম টেকোফেরল, ভিটামিন কে এর রাসায়নিক নাম কিন্তু ফিলোকিউনন। ভিটামিন ই যেটা রয়েছে না, ভিটামিন ই যেটা রয়েছে সেটাকে আবার বিউটি ভিটামিনও বলা হয়ে থাকে, বিউটি ভিটামিন বলা হয়। এটা হচ্ছে আমাদের যে এক্সট্রা অক্সিজেনগুলো রয়ে থাকে সেটাকে রিমুভ করে দেয়। তাছাড়া এটা হচ্ছে স্পাম এবং ওভা ফরমেশনে সাহায্য করে থাকে, ফরমেশনে সাহায্য করে থাকে। এর অভাব যদি হয়ে থাকে তাহলে স্ট্রাইল হয়ে থাকে বা বন্ধ্যত্ব রোগটা হয়ে থাকে ভিটামিন ই এর অভাবে। আর এটা প্রচুর পরিমাণে পাওয়া যায় হচ্ছে যে স্পাউচ জিনিসগুলোতে, যেমন ছোলা ভিজিয়ে রাখলে যেটা হয় স্পাউচগুলো, সেগুলোর মধ্যে ভিটামিন ই প্রচুর পরিমাণে থাকে। তাহলে এই যে আমাদের বিভিন্ন ভিটামিন এবং তার সাথে যুক্ত বিভিন্ন রোগ, সেগুলো কিন্তু আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। ভিটামিন এ এর অভাবে হয়ে থাকে রাতকানা, রাতকানা হয়ে থাকে জেরপ্থ্যালমিয়া, হয়ে থাকে জেরপ্থ্যালমিয়া, আর এটাও কিন্তু চোখের সঙ্গেই যুক্ত, এটা ভিটামিন এ এর অভাবে হয়। আর রাতকানা রোগ আর জেরপ্থ্যালমিয়া এটা হয়ে গেল ভিটামিন এ এর অভাবে। ভিটামিন বি এর অভাবে হয়ে থাকে বেরি রোগ। ভিটামিন সি এর অভাবে হয় স্কারভি রোগ। ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকবে রিকেট রোগ বা পোলিও, এটা তো ভাইরাস জনিত, তো এটা ভিটামিন ডি এর অভাবেও হয়ে থাকে। তাহলে এ বি সি ডি, ডি হয়ে গেল। ই এর অভাবে আমি বললাম বন্ধ্যত্ব রোগটা হয়ে থাকে। তারপরে ভিটামিন কে এর অভাবে ব্লাড ক্লট হবে না বা রক্ত জমবে না, আর এর জন্য এই রোগটাকে বলা হয় হিমোফিলিয়া রোগে রক্ত কিন্তু জমাট বাঁধে না, তো সেটা হচ্ছে আমাদের ভিটামিন কে এর অভাবে কিন্তু এরকমের রক্ত জমাট না বাঁধার ঘটনাটি লক্ষ্য করা যায়। তারপরে আর যেটা বাকি রইল কি, এগুলোই রয়েছে। আরেকটি রয়েছে ভিটামিন B12, সেটা খুব গুরুত্বপূর্ণ, এটাকে বলা হয় সাইনোকোবালামিন। এই ভিটামিন
এর মধ্যে একটা ধাতু পাওয়া যায়, সেটাকে বলা হয় কোবাল্ট ধাতু, ওই জন্য এটার নাম সাইনোকোবালামিন। এখানে কোবাল্ট ধাতু পাওয়া যায়। এই ভিটামিন B12 এবং ভিটামিন K এই দুটো আমাদের শরীরের মধ্যেই উৎপন্ন হয়। তাহলে এই দুটো কোথায় উৎপন্ন হয়? আমাদের শরীরের, আমি এখানে লিখছি, আমাদের শরীরের যে আমাদের লার্জ ইন্টেস্টাইন রয়েছে বা এটাকে বলা হয় বৃহদান্ত, হ্যাঁ বৃহদন্ত বা লার্জ ইন্টেস্টাইন যেটা রয়ে থাকে, সেখানেই তৈরি হয়ে থাকে ভিটামিন K এবং ভিটামিন B12টা। ঠিক আছে, তাহলে লার্জ ইন্টেস্টাইনের তো বিভিন্ন ভাগ রয়েছে। লার্জ ইন্টেস্টাইনের মধ্যে সিক্কাম থাকে, কোলাম থাকে, রেকটাম থাকে। তো লার্জ ইন্টেস্টাইনের যে সিক্কাম অঞ্চলটি থাকে, সিক্কাম অঞ্চলটি, সেই সিক্কামের মধ্যেই ভিটামিন B12 এবং ভিটামিন K এটা সংশ্লেষ হয়ে থাকে। পরের প্রশ্নে চলে যাব। বলেছে বৃক্কের গঠনগত এবং কার্যগত এককের নাম কি? বৃক্কের গঠন কার্যগত একককে বলা হয়ে থাকে নেফ্রন। আর যদি বলা হয় যে আমাদের এটা হয়ে গেল আমাদের নেফ্রন, বৃক্কের গঠনগত কার্যগত। আর যদি বলে নার্ভ বা স্নায়ুর গঠনগত কার্যগত এককের নাম কি? গঠন ও কার্যগত এককের নাম কি? তাহলে সেটা হয়ে যাবে কিন্তু নিউরন। নিউরন আলাদা, নেফ্রন আলাদা। নিউরনের দুটি ভাগ থাকে, একটা থাকে অ্যাক্সন আর একটা থাকে ডেনড্রন। আর এখানে যে কোষ থাকে সেটাকে বলা হয় সোয়ান কোষ থাকে। এখানকার অ্যাকশন ডেনড্রন বা ডেনড্রন অ্যাকশনের মধ্যে যে ফাঁকা থাকে সেটাকে সাইন্যাপস বলা হয় থাকে। হ্যাঁ, তাহলে এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার বলেছে কোন কোষের চক্রের কোন দশায় জিএনএর দ্বিতত্বকরণ ঘটে? তাহলে সেটা হয়ে থাকবে আমাদের এস দশা। ঠিক আছে, তাহলে এই যে কোষ বিভাজন থেকে কিন্তু প্রশ্ন হয়ে থাকে। কোষ বিভাজন মেইনলি 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে মাইটোসিস, একটা মাইটোসিস, একটা আছে মিওসিস। তাহলে অ্যামাইটোসিস সাধারণতভাবে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো রয়েছে, ক্ষুদ্র প্রাণী, সেগুলোর মধ্যে কিন্তু অ্যামাইটোসিস পদ্ধতিতে ডাইরেক্ট বিভাজন হয়ে থাকে। ঠিক আছে, আর যেটা রয়েছে আমাদের মাইটোসিস, সেটা হচ্ছে কি, মনে করো এটাকে সোম্যাটিক সেল ডিভিশনও বলা হয়। যতটি সেল নষ্ট হবে ঠিক তত পরিমাণেই সেল উৎপন্ন হয়ে যাবে। তো এটাকে বলা হয় সোম্যাটিক সেল ডিভিশন বলা হয়। সেল ডিভিশন মানে যতগুলো সেল সৃষ্টি নষ্ট হবে ততগুলোই তৈরি হয়ে যাবে। যেমন কোনো যদি হাত বা কোনো জায়গায় আঘাত লাগলো, তাহলে সেই জায়গাটা কি হয়ে যাবে? কালো হয়ে যাবে কিছুদিন পর। কেন? কারণ ওখানকার সেলগুলো নষ্ট হয়ে যায়। তারপরে আবার মাইটোসিস পদ্ধতিতে ঠিক ততগুলোই সেল তৈরি হয়ে যায় এবং সেই কালো অংশটা আবার ভরে যায়, তাই তো? তাহলে যতগুলো নষ্ট হয়েছিল ঠিক ততগুলোই সৃষ্টি হয়, সেই জন্য এটাকে সোম্যাটিক সেল ডিভিশন বলা হয়। তাহলে যদি বলে যে ক্ষতস্থান পূর্ণ করার জন্য কোন ডিভিশনটা দরকার হয়ে থাকে? এটা কিন্তু মাইটোসিস কোষ বিভাজনটা কিন্তু হয়ে থাকে। এবার মিওসিস যেটা রয়েছে, সেই মিওসিসটা হচ্ছে আমাদের যে যখন হচ্ছে প্যারেন্ট সেল থেকে ডটার সেল তৈরি হয়, এক্ষেত্রে অর্ধেক অপত্য যে সৃষ্টি হয় সেটা হচ্ছে আমাদের মিওসিস সেল ডিভিশনের মাধ্যমে, অর্থাৎ রিপ্রোডাকশনের ক্ষেত্রে আমাদের এই সেল ডিভিশন হয়ে থাকে। ঠিক আছে, এটা কিন্তু রিপ্রোডাকশনের জন্য দায়ী মিওসিস। আর মাইটোসিস হচ্ছে এমনি ক্ষতস্থান পূর্ণ করার জন্য দায়ী। আর মাইটোসিস ক্ষুদ্র ক্ষুদ্র যে প্রাণী, অ্যামিবা, ব্যাকটেরিয়া, এই সকল জিনিসের সেল ডিভিশন হয়ে থাকে অ্যামাইটোসিস পদ্ধতিতে। তো এই যে আমাদের মিওসিস বা মাইটোসিস কোষ বিভাজন, সেগুলোর আবার বিভিন্ন দশা রয়েছে। তার মধ্যে মাইটোসিস কোষ বিভাজনের যদি দেখি, আমি মাইটোসিস কোষ বিভাজনের জন্য যে প্রথম দশাটা হয়ে থাকে, দেখো কোষ বিভাজনের জন্য ইন্টারফেসের জন্য সবথেকে বেশি টাইম লেগে যায়। তারপরে হচ্ছে মাইটোসিস দশায় যখন এন্টার করে, তারপরে যে সেল ডিভিশনের বিভিন্ন ধাপগুলো রয়েছে, সেটার নাম হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, আমি এখানে লিখছি প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ, সাইটোকাইনেসিস।
কাইনেসিস, এই ধাপগুলো কিন্তু জানতে হবে। তাহলে কি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সাইটোকাইনেসিস, এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের জন্য হয়। প্রোফেজ দশার মধ্যে কি হয়ে থাকে, আমাদের সেলের মধ্যে যে নিউক্লিয়াসটা থাকে সেই নিউক্লিয়াসের যে পর্দাটা রয়েছে সেটা কিন্তু ভাঙতে শুরু হয়ে থাকে এবং এই প্রোফেজ দশার শেষে কিন্তু অলরেডি ভেঙেও যায়। আর যতগুলো দশা বললাম তার মধ্যে সবথেকে বেশি টাইম নেয় কিন্তু এই প্রোফেজ দশা, আর সবথেকে কম টাইম নেয় এই সাইটোকাইনেসিস দশাটি, ঠিক আছে। আর মেটাফেজের ক্ষেত্রে কি হয়ে থাকে, এই যে আমাদের যখন এই পর্দাটা ভেঙে যাবে তখন এই যে নিউক্লিয়াসটা রয়েছে, নিউক্লিয়াসই দুইটি ভাগে ভাগ হওয়ার জন্য কিন্তু ভাগ হতে পারবে না, ভাগ হওয়ার জন্য কন্ট্রাকশন তৈরি হয়ে থাকবে। তাহলে এক্ষেত্রে কি হয়ে থাকে, নিউক্লিয়াসের মধ্যে সংকোচন হয় বা প্রসারণ হয় বা টানের সৃষ্টি হয়ে থাকে, টান সৃষ্টি হয়। তারপরে অ্যানাফেজ দশার মধ্যে এই নিউক্লিয়াসটা পরবর্তীকালে ভেঙে পোলের মধ্যে চলে যাবে, তার মানে নিউক্লিয়াস পোলে চলে যাবে, পোলের দিকে চলে যাবে। এবার টেলোফেজ যে দশাটা রয়েছে সেই নিউক্লিয়াস যেটা পোলের দিকে গেছিল তার উপরে কি হবে, মেমব্রেন তৈরি হবে বা নিউক্লিয় পর্দা তৈরি হয়ে থাকবে। আর সাইটোকাইনেসিস পদ্ধতিতে এটা হচ্ছে পুরোপুরি বিভাজন হয়ে যাবে, এক্ষেত্রে এটা একটা আলাদা সেল, এটা একটা আলাদা সেলে পরিণত হয়ে যাবে, ঠিক আছে, এরকম করে। তাহলে এটা হচ্ছে আমাদের মাইটোসিস। আর যদি বলি মিওসিস কোষ বিভাজনটা কেমন, সেক্ষেত্রেও সেম পদ্ধতি কিন্তু দুইবার হবে। তো এটা প্রোফেজ 1, প্রোফেজ 2, মেটাফেজ 1, মেটাফেজ 2, অ্যানাফেজ 1, অ্যানাফেজ 2, টেলোফেজ 1, টেলোফেজ 2 আর ডাইকাইনেসিস, এই কয়টা স্টেপের মাধ্যমে কিন্তু সেল ডিভিশনটা সম্পন্ন হয়ে থাকে। তাহলে এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। বলবে নিউক্লিয়াসের মধ্যে টানের সৃষ্টি হয় কোন দশায়, তাহলে বলতে হবে মেটাফেজ দশায়। বলবে নিউক্লিয়াস একদম পোলের মধ্যে চলে যায় কোন দশায়, তাহলে সেটা হবে অ্যানাফেজ দশায়। তো এই রকম করে কিন্তু প্রশ্ন হয়ে থাকে। হ্যাঁ, তাহলে আজকে আমাদের কিন্তু বায়োলজি যা কিছু প্রশ্ন রয়েছিল সব কমপ্লিট হয়ে গেছে। নেক্সট ডে আমরা কিন্তু রসায়নবিদ্যা বা কেমিস্ট্রির ওপরে যা প্রশ্ন এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।